প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন টিভি নিবেদিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। আজকে আপনাদের সামনে এমন এক অতিথিকে উপস্থিত করেছি যিনি সমাজের সমস্ত রকমের কাজের সঙ্গে যুক্ত, যার পেশা আইনজীবী আর নেশা সমাজসেবা। মলয় কাঁড়ার মহাশয়, নমস্কার। নতুন বছরে সকল দর্শককে জানাই আগামী দিনের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আচ্ছা মলয়বাবু, আপনি এই পেশাতে আসবার পিছনে কোনো রকম কিছু কারণ ছিল? মানে আইনজীবীর পথটাই আপনি বেছে নিলেন কেন? আমরা দেখেছি সমাজে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষজন আছে তারা আইনের সাহায্য না পেয়ে বিপথে চালিত হচ্ছে এবং তারা আননেসেসারি জেল খাটছে অথবা বিভিন্ন রকম চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। আরও তাদেরকে উদ্ধার করার জন্যই, তাদেরকে বাঁচাবার জন্য এবং তাদেরকে পাশে দাঁড়ানোর জন্যই আমার এই লাইনে, এই প্রফেশনে আমার আশা। আচ্ছা, কি মানে ছোটোবেলা থেকেই মানে এইটার ওপরে কি কোনো রকম আপনাকে আলোকপাত করেছিল কেউ, যে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হলে তুমি সমাজসেবার দিকে বেশি করে এগোতে পারবে? হ্যাঁ, আমার যিনি প্রাইভেট টিউটর ছিলেন শ্রদ্ধেয় নীরজ মুখার্জি মহাশয়, উনি আমাকে অনুপ্রাণিত করেছিল। উনি আমাকে ইনসিস্ট করেছিল যে এই প্রফেশনে তুমি যাও, তাতে তুমি সমাজসেবার সঙ্গে বেশি যুক্ত হতে পারবে এবং নিজের প্রফেশনে তুমি। আচ্ছা, কত বছর মানে আইনজীবী হিসাবে আপনি কত বছর প্র্যাকটিস করছেন? আমি 15 বছর প্র্যাকটিস করছি। বাহ, খুব ভালো। 15 বছরের একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাতে পারলাম। আপনি কোন কোন কোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন? আমি হাওড়া জেলা আদালত এবং ক্যালকাটা হাইকোর্টের সঙ্গে আমি যুক্ত আছি। বাহ, এটা দর্শক বন্ধুদের কাছে একটা খুব ভালো বার্তা গেল যে 15 বছর ধরে উনি হাওড়া এবং কলকাতার কোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন। আচ্ছা মলয়বাবু, আপনি মানে কী ধরনের কেস লড়তে বেশি পছন্দ করেন, একটু যদি জানাতেন দর্শক বন্ধুদের। আমি মেনলি সিভিল মামলা করতে পছন্দ করি এবং সিভিলের মধ্যে সব কিছু ম্যাট শ্যুট থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছুই পড়ছে, ওটাই আমার প্রিয় সাবজেক্ট। হ্যাঁ, এছাড়াও ক্রিমিনাল কেসের সঙ্গেও আমি যুক্ত আছি। আচ্ছা, সিভিল কেসের যে বিষয়গুলো মানে মানুষের কাছে শুনতে পাই যে অনেক দিন ধরে লেন্দি প্রসেসে একটা চলে, সমাধান হতে চায় না মোটে, এটার আসল ভিতরের কি রহস্যটা একটুখানি যদি জানাতেন। আমাদের সিভিল মামলা চলে হচ্ছে সিভিল প্রসিডিওর কোড অনুযায়ী। এটা সেই ব্রিটিশরা তৈরি করেছিল 100 বছরের আগে। সেই সিভিল প্রসিডিওরকে না আপডেট করলে এবং কোর্টের সংখ্যা যদি দিন দিন বৃদ্ধি না পায়, জজ সাহেবদের সংখ্যা যদি দিন দিন বৃদ্ধি না পায়, একটা কেস বছরের পর বছর চলতেই থাকবে। একটা কেস 20 বছর, 40 বছর, 50 বছর চলা কোনো ব্যাপার না। আমাদের যা সিভিল প্রসিডিওরের যা টার্মস অ্যান্ড কন্ডিশন, যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, একটা কেসকে 20 বছর থেকে 50 বছর টানা কোনো ব্যাপার না। তো আমার এর জন্য এর সলিউশন হচ্ছে যে কোর্টের সংখ্যা বাড়াতে হবে, জজ সাহেবের সংখ্যা বাড়াতে হবে এবং তারপরে হচ্ছে উকিলবাবুরা মারা গেলে কোর্ট বন্ধ হয়ে যায়। কোর্টেতে বিভিন্ন রকম ভ্যাকেশান চলে। আমাদের স্কুল কলেজের থেকেও কোর্টেতে বেশি ছুটি। হ্যাঁ, এবং যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো রকম পারপাসে কোর্ট বন্ধ হয়ে যায়। এর ফলে একটা দিনই পরে আমাদের 3 মাস 4 মাস ছাড়া। এবার একটা ডেট যদি না মামলা হয়, একটা ডেট যদি মামলা না হয়, তাহলে পরের ডেটটা পেতে পেতে আরও 3 মাস, মানে 7-8 মাস একটা ডেট পড়ছে 7-8 মাস পরে। এর ফলে কেসটা লেন্দি হয়ে যায়, প্রসিডিওরটা লেন্দি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার এই 15 বছরের অভিজ্ঞতায় এমন একটা উদাহরণ একটা তুলে ধরুন যে এমন একটা কেস আপনি পেয়েছিলেন, যে কেসটাকে আপনি সলভ করে দিয়ে খুবই আনন্দ পেয়েছিলেন, এরকম ধরনের কিছু একটা আমি তুলে ধরুন। আমি একটা মার্ডার কেস পেয়েছিলাম ডোমজুর বন্দর বাগপাড়ায়। সেখানে হচ্ছে একজন মহিলা পুড়ে মারা গেছিলেন। পুড়ে মারা যাওয়ার ফলে তাতে হাজব্যান্ডের বাড়ির লোকের কোনো সেরকম দোষ ছিল না। মেয়েটি নিজেই আত্মহত্যা করেছিলেন গায়ে কেরোসিন তেল ঢেলে। তো এলাকার লোক, পাড়ার লোক ছেলের বাড়ির লোককে প্রচণ্ড পরিমাণে টর্চার করে, তাদের বাড়ি ঘর ভাঙচুর করে, বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ছেলে এবং ছেলের বাবা মা বহুদিন জেলে ছিল। তো সেই কেসটা পরবর্তীকালে আমরা যখন হাওড়া কোর্টেতে ওঠে, আমরা সাক্ষী সবুদের পরে ছেলে এবং ছেলের বাবা মা সকলেই বেকসুর খালাস পেয়েছিল। এবং এটা নিয়ে বর্তমানে যে সমস্ত প্রিন্ট মিডিয়া আছে
ইলেকট্রনিক্স মিডিয়া আছে, বহু খবর করেছিল, কিন্তু আলটিমেটলি তারা হচ্ছে আইনের চোখে দোষী সাব্যস্ত হয়নি, তারা বেকসুর খালাস পায়। এটা একটা বড় অ্যাচিভমেন্ট, মানুষকে রিলিফ দিতে পেরেছি আমরা, সত্যের জয় হয়েছে। আচ্ছা, মিডিয়ার সঙ্গে আপনাদের তো একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, তো এই ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা কি থাকে? যে বিভিন্ন কেসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়া যেটা প্রচারের আলোয় নিয়ে আসছে সেটা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আইনজীবীরা সেটাকে খণ্ডন করে দিয়ে আসল সত্য তুলে ধরছে। এই জায়গাটা কেমন কমিউনিকেশন আছে মিডিয়ার সঙ্গে আইনজীবীদের, একটু যদি বলেন। বর্তমানে বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো যা ঘটছে তার থেকে রটাচ্ছে বেশি। এক্স্যাক্ট যেটা ঘটেছে সেটা সম্পর্কে কোনো খবর করছে না, তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য ফুলিয়ে ফাঁপিয়ে একটা খবরকে অন্য মাত্রায় তুলে দিচ্ছে। হ্যাঁ, একটা কেস যখন আমরা এভিডেন্স যখন হয় কোর্টেতে, তখন এভিডেন্সটা হয় পুরো সাক্ষী সবুদের ওপর ভিত্তি করে। প্রত্যেকটা এভিডেন্সের সঙ্গে একটা এভিডেন্সের সঙ্গে আর একটা এভিডেন্সের লিঙ্ক আছে। একটা লিঙ্ক যদি মিসিং হয় তাহলে কিন্তু জজ সাহেবরা তাকে শাস্তি দিতে পারে না। হ্যাঁ, তো এই মিসিংগুলো হয়, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই। কিন্তু মিডিয়া আচ্ছা, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলোকে রং চড়িয়ে এমন না, খবর আমার তৈরি আমার করে। আমার আমার বক্তব্য ছিল যে মিডিয়ার সঙ্গে আইনজীবীদের সম্পর্কটা কেমন জায়গায় রয়েছে, মানে এটা সুসম্পর্ক নাকি না, না, এই জায়গা এই জায়গা আমাদের সঙ্গে আইনজীবীদের সঙ্গে মিডিয়ার সম্পর্ক অত্যন্ত শুভ, খুব ভালো সম্পর্ক। সব মানে কমিউনিকেশন সর্বদাই তারা রেখে হ্যাঁ, চলে, তারা তাই তো? কোঅপারেট করে আমাদের সঙ্গে। হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করছিলাম। আর এর সাথে সাথে আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করে নিই, যেটা মানুষজনের কাছে হয়তো আপনার পরামর্শে উপকার আসবে। সেটা হচ্ছে জনস্বার্থে কিছু মামলা হয়, যেমন হয়তো কনজিউমার ফোরামে জমার জন্য সাধারণ মানুষ যে যায়, সেখানে কেমনভাবে গেলে, কিভাবে গেলে সে উপকারিতা পেতে পারে, এটা একটু যদি বলেন। কোনো ব্যক্তি যদি কোনো দোকান থেকে বা কোনো জায়গা থেকে কোনো, ধরুন রেলের টিকিট কিনছে কোনো ব্যক্তি, ট্রেনে চেপেছে, কিন্তু তার মানে তার ট্রেনের যে ফেসিলিটি সে প্রাপ্য সেগুলো পাচ্ছে না, বা প্লেনে চেপেছে, প্লেনের যে ফেসিলিটি তার প্রাপ্য সেগুলো পাচ্ছে না, বা কোনো ফ্রিজ টিভি দোকান থেকে কিনেছে, সে দেখা যাচ্ছে যে বাড়ি আনার পরে সেগুলো ডিফেক্ট দেখা যাচ্ছে, তখন বারবার দোকানে বা প্লেনে, এয়ারপোর্টে বা স্টেশনে গিয়ে অভিযোগ জানানোর সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে কর্তৃপক্ষ প্রপার স্টেপ নেয় না। তো সেক্ষেত্রে তারা কনজিউমার ফোরামে যেতে পারে এবং মামলা ফাইল করতে পারে, সম্পূর্ণ নিখরচায় মামলা ফাইল করতে পারে। তাতে এখানে কনজিউমার ফোরামে মামলা ফাইল করতে গেলে একটা সুবিধা কি, কোনো রকম কোর্ট ফিস বা কোনো রকম খরচ নেই। হ্যাঁ, সমস্তটাই গভর্নমেন্টের খরচ। সে মামলা ফাইল করতে পারে, সে নিজে, এখানে অ্যাডভোকেট থাকারও দরকার নেই, সে নিজে এই মামলা লড়তে পারে। হ্যাঁ, সে যদি প্রপার ডকুমেন্টস কনজিউমার ফোরামে দেখাতে পারে তাহলে সে রিলিফ পাবেই। বাহ, এটা তো খুবই একটা ভালো জিনিস যে সে কনজিউমার, আচ্ছা, কনজিউমার ফোরামে গেলে সে কি সমাধানটা খুব তাড়াতাড়ি পায় নাকি না সেটা একটা দীর্ঘদিনের একটা না, ব্যাপার হয়ে যায় এই জায়গাটা? না, কনজিউমার ফোরামে গেলে মোটামুটি 2 বছর টাইম লাগে। হ্যাঁ, একটা সিভিল কেসে যেমন 20 বছর, 30 বছর, 40 বছর লেগে যায়, কনজিউমার ফোরাম কোর্টেতে এরকম লাগে না। ডেটগুলো খুব শর্ট পড়ে এবং প্রসিডিওরটা অত লেন্দি নয়, তবুও 1.5-2 বছর লাগে। আচ্ছা, আচ্ছা, আপনি একটা কথা বললেন, কথার মধ্যে উঠে এলো, আপনি ডোমজুড় বন্দরে একটা কেস আপনি লড়েছিলেন। অ্যাকচুয়ালি আপনার বাড়ি ডোমজুড় কেন্দ্রিক, মানে হাওড়া? আমার বাড়ি রমজুর। আচ্ছা, আচ্ছা। হাওড়া ডোমজুড়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি, তিনি হাওড়া জেলার ডোমজুড়ের বাসিন্দা। আর ডোমজুড়ের বাসিন্দা হিসাবে উনি আইনের তো কাজ করছেনই, মানে আইনজীবী হিসাবে কাজ করছেন। আচ্ছা, ডোমজুড়ের মধ্যে শোনা আছে যে অনেক সাংস্কৃতিক পরিমণ্ডল ডোমজুড়, তো এই ধরনের সংস্কৃতি প্রবণতা যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের সঙ্গেও নিশ্চয়ই আপনার একটা ওঠা বসা অবশ্যই, রয়েছে। আর অবশ্যই। সামাজিক দিক থেকেও ডোমজুড় একটা ভালো বার্তা রাখছে, তো সেই সামাজিক হিসাবে আপনার সমাজসেবী একটা তকমা তো রয়েইছে, তো সমাজসেবামূলক কাজের সঙ্গে আপনি যে যুক্ত রয়েছেন, কী ধরনের সমাজসেবা আপনি মানুষের জন্য করছেন, একটু যদি মানে আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন তাহলে খুব ভালো। আমি হচ্ছে আদ্যাপীঠের সঙ্গে যুক্ত আছি। আদ্যাপীঠের সঙ্গে যুক্ত থাকার ফলে সকল রকম সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি। ডোমজুড় বইমেলার সঙ্গে আমরা যুক্ত থাকি। বর্ষাকালে বৃক্ষরোপণ হয়, শীতকালে বস্ত্র বিতরণ হয়, মানে ডোমজুড়ের যাবতীয় ম্যাক্সিমাম সমাজসেবামূলক কাজের সঙ্গেই আমি যুক্ত থাকি এবং সমাজের কাছে যে সমস্ত দুস্থ মানুষজন আছে তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা চেষ্টা করি, সবসময় চেষ্টা করে থাকি। বাহ,
ডোমজুড় বইমেলার কথা আপনি উল্লেখ করলেন, যেটা শোনা আছে যে ডোমজুড় বইমেলা এবারে 16ই জানুয়ারি শুরু হচ্ছে, তাই তো? আর মনে হয় 24শে জানুয়ারি তার সমাপ্তি। তো আপনি ডোমজুড়বাসী হিসাবে সারা পশ্চিমবাংলার মানুষকে, মানে বইপ্রেমী মানুষকে কি বার্তা দেবেন ডোমজুড় বইমেলার সম্পর্কে? আমাদের ডোমজুড় বইমেলা হচ্ছে হাওড়া জেলার সবচেয়ে বড় বইমেলা। মানে হাওড়া জেলা বইমেলার থেকেও আমাদের ডোমজুড় বইমেলায় যে লোক সমাগম হয়, যে মানুষজন আসে, হাওড়া এবং হুগলির একটা অংশের মানুষ এই মেলায় ভিড় করে। এবং বইমেলার প্রত্যেকটা দিন কলকাকলিতে ভরে ওঠে, মানুষের কলকাকলিতে এত মানুষ ভিড় করে। আমি আশা করব আপনারা প্রত্যেকেই ডোমজুড় বইমেলায় আসবেন এবং বই কিনবেন, মানুষকে বই পড়তে উৎসাহ দেবেন। হ্যাঁ, এটুকু আপনাদের কাছে আমি আশা রাখবো। আপনারা সকলে আসুন, দেখবেন, ভালো লাগবে। বা ডোমজুড়বাসী হিসাবে ডোমজুড় বইমেলার একটা বার্তাও উনি দিলেন, সকলকে আহ্বান জানালেন ডোমজুড় বইমেলায় আসবার জন্য। আর আচ্ছা মলয়বাবু, আপনার থেকে একটা জিনিস জানি, বর্তমান প্রযুক্তিতে এআই এর একটা বড় ভূমিকা রয়েছে। এই আইনের ক্ষেত্রে এআই কি ভূমিকা নিচ্ছে, এটা যদি একটুখানি ভালো করে মানে বিস্তারিত একটু বলতেন। এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে আইনি দিক কেন, সমস্ত দিকেই এআই এর একটা বিশাল প্রভাব। খুব অল্প সময়ের মধ্যে অল্প মেধাযুক্ত মানুষজন এআইকে ব্যবহার করে, এই প্রোগ্রামিংকে ব্যবহার করে বিভিন্ন রকম ইনফরমেশন তারা পায়। হ্যাঁ, আইনের দিকেও এআই আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করে। আমরা যে কোনো পিটিশন লিখতে গেলে, মামলা ফাইল হবে, কোনো পিটিশন লিখতে হবে, জুনিয়র ছেলেরা জানে না, বা আইনে তো শেখার কোনো শেষ নেই। এর ফলে আমরা যদি এআই প্রোগ্রামিং যাই, আমরা নতুন নতুন পিটিশন আমরা কীভাবে লিখবো, আমাদেরকে হেল্প করে। আমাদের বিভিন্ন রকম কেস ল আমাদেরকে প্রোভাইড করে, আমাদেরকে হেল্প করে এআই। বিভিন্ন রকম এভিডেন্স কীভাবে আমরা সাক্ষ্য গ্রহণ করব, হ্যাঁ, সে বিষয়ে এআই আমাদেরকে হেল্প করে। এআই ছাড়া বর্তমানে আগামী দিনে এআই ছাড়া মানুষ চলতে পারবে না। এবং খুব সহজে নলেজ গেইন করার একটা উপায় হচ্ছে এআই এর অ্যাপ্লিকেশান। এআই যত ব্যবহার হবে, আপনি নলেজ গেইন তত করবেন। এটা তার মানে বোঝা গেল যে প্রযুক্তি যত উন্নত জায়গায় যাচ্ছে, আইনজীবীদের ক্ষেত্রেও সেটা লাভের জায়গাতেই যাবে। এই জন্য কি আপনার যে এই কেসগুলো, যেগুলো সিভিল কেসগুলো আপনি বলছিলেন যে যেটা 20 বছর 40 বছর পর্যন্ত লেন্দি হয়ে যাচ্ছে, তো এই জায়গাতে কি এআই এর কোনো একটা ভূমিকা থাকছে, যার জন্য হয়তো কেসগুলো খুব তাড়াতাড়ি সলভের দিকে যাবে, সমাধান খুব তাড়াতাড়ি পাবে? এই সম্পর্কে আপনার কি ধারণা? না, এআই এক্ষেত্রে সেইভাবে হেল্প করতে পারবে না আমাদেরকে। কারণ একটা ডেট কোর্টে পড়ে হচ্ছে 3 মাস ছাড়া। একটা দিন কোনোভাবে যদি জজ সাহেব না মামলা শোনেন, জজ সাহেব বসলো না, এলো না, কোনোভাবে কোর্টে ভ্যাকেশান ছুটি হয়ে গেল, কোনো উকিলবাবু মারা গেলেন, কোনো উকিলও শরীর অসুস্থ হয়ে গেল, একটা ডেট, তার মানে কি, একটা ডেট 3 মাস ছাড়া পড়লে সেটা 6 মাস হয়ে গেল। তো আর সিভিল প্রসিডিওর কোর্ট এতটাই লেন্দি এবং কোর্টে মামলার এত পাহাড় জমে আছে যে এক্ষেত্রে এআই এর কোনো ভূমিকা নেই। আমাদের কোর্টের সংখ্যা বাড়াতে হবে, জজ সাহেবের সংখ্যা বাড়াতে হবে, ছুটি কমাতে হবে, তবেই কিন্তু মামলা এগোবে। আচ্ছা, আপনি কি ধরনের কেস বেশি লড়তে পছন্দ করেন? মানে ক্রিমিনাল কোর্টও রয়েছে, সিভিল কোর্টও রয়েছে, মানে কি ধরনের কেস আপনার কাছে এলে আপনি বেশি ভালোবাসেন, যে এই ধরনের কেস? এখন দেখা যাচ্ছে যে আমরা তো সিভিল ক্রিমিনাল সকল মামলার সঙ্গে যুক্ত থাকি। বর্তমানে ম্যারেজ সংক্রান্ত কেস, ডিভোর্স, বধূ নির্যাতন সংক্রান্ত কেস বা খোরপোশ মেনটেন্যান্স সংক্রান্ত কেস এত পরিমাণ আসছে কোর্টেতে যে অন্য কেস এতে সব চাপা পড়ে যাচ্ছে। মানে একটা ডিস্ট্রিক্ট কোর্টেতে আগে 10 বছর আগে যেখানে 3000 বা 4000 মামলা সিভিল মামলা ফাইল হতো, এখন সেটা নেমে এসছে 1000 বা 1500-এ। কিন্তু অপরপক্ষে দেখলে দেখা যাবে যে ডিভোর্সের মামলা যেখানে সারা বছরে আগে হয়তো 200 বা 300 হতো, এখন সেটা 2000, 3000, 4000 চলে যাচ্ছে। হ্যাঁ, ম্যারেজ সংক্রান্ত ডিসপিউট এখন প্রচণ্ড পরিমাণ বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনার সামাজিক অবক্ষয়ের একটা দিক বলতে পারেন?
এই ধরনের এত কেস বাড়ছে কেন? মানে ধরুন এখন তো প্রেম ঘটিত বিবাহ বেশি হয়। আগে যেরকম বাবা মায়েরা দেখে দিতে মানে দেখাশোনা করে বিয়ে হতো, সেটার পরিমাণও কমছে। নিজেরা দেখাশোনা করে বিয়ে করছে, তারপরে দেখা যাচ্ছে ডিভোর্সের পরিমাণ বাড়ছে। এটার পিছনে কি কোনো রকম কোনো কারণ উঠে আসছে? মানুষের কি মানসিকতা কি কোনো রকম, আপনি কি দেখছেন? আমার ধারণা, আমরা তো প্রত্যেক দিন মামলা করছি এই বিষয়ে। আগে আমাদের পরিবারগুলো ছিল একান্নবর্তী পরিবার। বাবা, কাকা, জ্যাঠা, তাদের ছেলে মেয়ে, পিসি, পিসিমা, হ্যাঁ, এদের নিয়ে একটা একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসঙ্গে থাকতো। এর ফলে অ্যাডজাস্টমেন্ট করার, ছেলে এবং মেয়েদের উভয় পক্ষেরই বলছি, অ্যাডজাস্টমেন্ট করার একটা ক্ষমতা ছিল। হ্যাঁ, তারা অ্যাডজাস্ট করতে পারতো একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে গেলে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা, এক ছেলে বা এক মেয়ে। হ্যাঁ, এর ফলে অ্যাডজাস্টমেন্ট ছোটোবেলা থেকেই ছেলে মেয়েরা শিখছে না। যখন একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে যাচ্ছে, তখন সে ছেলে বা মেয়ে সে স্বাধীনভাবে বাঁচতে চাইছে। হ্যাঁ, স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার ফলে ধরুন ছেলে পক্ষের বাড়ি বা মেয়ের পক্ষের বাড়ি, হ্যাঁ, চাইছে না যে এরা স্বাধীনভাবে বাঁচুক, বা এরা একটু শাশুড়ির কথা শুনুক, বা মেয়েরা একটু শাশুড়ির কথা শুনুক। হ্যাঁ, বা শাশুড়িরা চাইছে যে জামাই একটু আমাদের কথা শুনুক। হ্যাঁ, এরকম চলছে। এর ফলে অ্যাডজাস্টমেন্টটা এখন হচ্ছে না, করতে পারছে না ছেলে মেয়েরা, কারণ যেহেতু একান্নবর্তী পরিবার এখন নেই। হ্যাঁ, এর ফলে আমার মনে হয় ডিসপিউটটা, বিবাহ সংক্রান্ত ডিসপিউটটা আরও বেড়ে যাচ্ছে। আপনি যেটা তুলে ধরলেন সেটা দেখা গেল যে হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেই কারণে একটা সমস্যা হচ্ছে। কিন্তু আপনার এই জায়গা থেকেই কি আসল কারণ, নাকি না স্বামী স্ত্রীর মধ্যেও একটা অন্যরকম একটা প্রবণতা এসে যাচ্ছে, তারা নিজেদের সঙ্গে থাকতে চাইছে না, অন্য কারোর সঙ্গে যেন ভালো লেগে যাচ্ছে? এই জায়গাগুলো তো আগে ছিল না। মোবাইলের কি এর মধ্যে কোনো রকম প্রভাব আছে? অবশ্যই মোবাইলের প্রভাব আছে এর মধ্যে। এখন আমাদের মোবাইল আমাদের হাতে থাকা ফলে সমস্ত বিশ্বটাই আমাদের হাতে থাকা। হ্যাঁ, এক একটা ছেলে বা এক একটা মেয়ে অন্য দুটো বা তিনটে অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যখন তার স্ত্রী বা স্বামী জানতে পারছে, তখন একটা অবিশ্বাস তৈরি হচ্ছে নিজেদের মধ্যে। হওয়ার ফলে সেটা হচ্ছে ডিভোর্সের দিকে গড়াচ্ছে, থাকতে পারছে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং এতে সবচেয়ে এফেক্টেড হচ্ছে যদি বাচ্চা কাচ্চা যদি থাকে, একটা যদি বাচ্চা থাকে, তারপরে যদি এই অশান্তি তৈরি হয়, তাহলে হচ্ছে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের জজ সাহেবরা বোঝায়, উভয় পক্ষকেই বোঝায় যে একসঙ্গে আবার থাকা শুরু করো, কিন্তু সব সময় সেটা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যেটা, এটা একটা বৃহত্তর জায়গায় যাচ্ছে, যেটা আপনি বলছেন যে সিভিলের কেস কমে যাচ্ছে অথচ এর কেস প্রচুর আসছে। তাহলে কি এটা কি একটা সামাজিক ব্যাধির জায়গায় চলে যাবে নাকি? আপনি কি বলছেন এই ব্যাপারটা? এটা তো খুবই একটা মানে সংকটজনক ব্যাপার, ভয় লাগিয়ে যাবার ব্যাপার। এই জায়গায় আপনি কি সমাধানই বা এর কি আছে, আর কারণই বা কি, আর একটু যদি খুলে বলেন। আগামী দিনে আমরা যা বুঝছি, এই ধরনের কেস আরও বাড়বে। মানুষের সেই আমরা আমরা ওয়েস্টার্ন কালচারের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। হ্যাঁ, হয়তো দুদিন পরে বিয়েই হবে না, সবাই লিভ টুগেদারে থাকবে, এরকমও একটা দিনকাল আমাদের আসছে। হ্যাঁ, তো আমার মনে হয় এর হাত থেকে বাঁচতে গেলে আমাদের আবার সেই একান্নবর্তী পরিবারে ফিরে যেতে হবে। একে অপরের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে সবাইকে নিয়ে একসঙ্গে থাকা যায়, সবার মন জুগিয়ে চলা যায়। হ্যাঁ, আজকের দিনে দেখা যাচ্ছে যে ছোটোখাটো বিষয় নিয়ে এত স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল তৈরি হচ্ছে, তো তারা থাকতে পারছে না একসঙ্গে। হ্যাঁ, তারা হঠাৎ করে থানায় চলে যাচ্ছে, থানায় একটা স্বামী বা স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে একটা অভিযোগ জানাচ্ছে, লিখিত অভিযোগ দিচ্ছে, এফআইআর হচ্ছে, তারপরে একটা মেনটেন্যান্সের মামলার দিকে চলে যাচ্ছে, পরবর্তীতে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে সমাজ চলছে, এবং আমাদের কোর্টও চলছে, আমরাও চলছে এইভাবে। তো এটা তো সামাজিক অবক্ষয়। অবক্ষয় তো অবশ্যই। তো এটা থেকে মুক্তির উপায়ও আপনি দেখতে পাচ্ছেন না, বলছেন বেরিয়েই যাবে, কারণ তার পিছনে মানে আমাদের যে কালচার, সেই কালচারটাকে আগের মানে সংস্কৃতি আগের পুরানো যে ভাবধারা, সেই ভাবধারাকে না ফিরিয়ে আনলে হবে না। এই ভাবধারাকে ফিরিয়ে আনবার জন্য আপনারা কি কোনো রকম পদক্ষেপ কিছু নিচ্ছেন? মানে সামাজিক দিক থেকে, আমি বলছি না যে আইনজীবী হিসাবে আপনার কোনো পদক্ষেপ, মানে সামাজিক দিক থেকে কি কোনো রকম পদক্ষেপ কিছু নিচ্ছেন? না, আমরা বিভিন্ন রকম সেমিনারে গেলে, বিভিন্ন রকম অনুষ্ঠানে গেলে আমরা বোঝাই মানুষকে যে সবাইকে নিয়ে থাকার জন্য, সবাইকে সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, আবার সেই পুরোনো দিনের বনেদিয়ানা ফিরিয়ে আনার জন্য
জয়েন্ট মেস ফিরিয়ে আনার জন্য আমরা বোঝাবার চেষ্টা করি, কিন্তু বর্তমানে যেভাবে আমাদের যুগ এগোচ্ছে, যুগ আগের মতন আর নেই, যুগ অনেক ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এর ফলে আমরা হাজারো বোঝালেও, আমাদের কর্তব্য আমরা করব, বোঝাবো মানুষকে, কিন্তু হাজার বোঝালেও কতটা ফিরবে এই বিষয়ে আমি সন্দিহান আছি। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার যে কথাবার্তাগুলো শুনছি। এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, যারা দর্শক বন্ধু যারা শুনবেন দেখবেন তারাও কিন্তু উপকৃত হবে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। ধরুন আপনার সঙ্গে কারোর কোনো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চায়, তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারে? মানে আপনার চেম্বার কোথায় আছে, কিংবা হাওড়া কোর্ট এবং কলকাতা কোর্টে তো আপনি তো সেরেস্তা, মানে একটু যদি খুলে দর্শকদের মধ্যে বলেন তাহলে কি হয়, তারা হয়তো যোগাযোগ করে হয়তো উপকার পেতে পারে। এই জন্য ডোমজুড়ে আমার চেম্বার আছে, ডোমজুড় থানার পাশেই আমার চেম্বার আছে। ডোমজুড়ে নেমে অ্যাডভোকেট মলয় কাঁড়ার বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে, সে পথ চলতি মানুষ হোক, রিক্সাওয়ালা হোক, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এবং আমার হাওড়া কোর্টে আমি আমার নিজের সেরেস্তা আছে, হাইকোর্টেও আমি বসি 5 নম্বর লাইব্রেরিতে। আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করতে পারেন। আর যদি ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে একটু বলে দিতেন তো। আমার ফোন নাম্বার হচ্ছে 9432190383। আর একবার একটু স্লো করে যদি আর একবার বলে দেন। 9432190383। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে পেয়ে আমাদের সাতকাহন অনুষ্ঠান আরও বেশি ফলপ্রসূ হবে ভবিষ্যতে, কারণ আপনার মতো ব্যক্তির সঙ্গে আমরা যুক্ত হতে পারছি। আর বিশেষ কিছু নয়, একটি কথাই শুধুমাত্র আপনার থেকে জানতে চেষ্টা করব, আপনি যদি বলেন তাহলে খুব ভালো হয়, যে আপনার বেড়ে ওঠার পিছনে কোনো এক সুন্দর ঘটনা ছোটবেলার যদি বলেন। ছোটবেলার সুন্দর ঘটনা বলতে মানে সেটা দাগ কেটে রেখেছিল আপনার মনে, এখনও সেটা দাগ কেটে রেখেছে ছোটোবেলার, মানে একদম ধরুন নিন ওই 12 বছরের মধ্যের কোনো ঘটনা, সেটা খেলা হতে পারে, সেটা কোনো পড়াশোনা কেন্দ্রিক স্কুলের কোনো ঘটনা ঘটতে পারে, একটা ছোট। আমি ছোটোবেলা থেকেই খুব ফুটবল খেলতে ভালোবাসি এবং খুব ভালো গোলকিপিং করতাম। ডোমজুড় থানা লিগেও আমি খেলেছি। ভালো বলতে আমি ডোমজুড়ে যখন থানা লিগে খেলতাম, আমি ভালো গোলকিপিংয়ের জন্য আমি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছি। সেটা আমার কাছে খুব ভালো ঘটনা বা আমার মেমোরেবল একটা ঘটনা বলে আমার মনে করি। আমি খুব ভালো লাগলো আপনার সঙ্গে আমাদের পরিচয় করে আর অতিথি হিসাবে আপনাকে পেয়ে। দর্শক বন্ধু, আপনারা এইভাবেই দেখতে থাকুন সাতকাহন অনুষ্ঠান। এইভাবে বিভিন্ন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিদের আমরা আপনাদের কাছে নিয়ে আসব, যাতে করে আপনারাও উপকৃত হন আর এই সমস্ত মানুষগুলোর সঙ্গে আপনাদের সংযোগ আরও বাড়ে। দেখতে থাকুন সারপ্রাইজ ডিভিশন নিবেদিত সাতকাহন অনুষ্ঠান, নবরূপে নবকলে। নমস্কার, সকলে ভালো থাকবে। নমস্কার, সকলে ভালো থাকবে। নতুন বছর সবার ভালো কাটুক, এটুকু চাইব। সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে।